আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকে আমি নিয়ে এসেছি, সামনে যেহেতু বাচ্চাদের পরীক্ষা, আমাদের মায়েদের কাজের তো শেষ নেই। অনেক ব্যস্ততা আমাদের রান্না-বান্না সহ অনেক কিছুতেই। তো পরীক্ষা আসলে বাচ্চাদের প্রতি আমাদের একটু টেক কেয়ারটা বেশি করতে হয়। যেহেতু সামনে মানে পরীক্ষা সেই হিসেবে। তো পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা যদি আমাদের কাজগুলি একটু এগিয়ে রাখি বা একটু আগে থেকে কাজগুলো কম করে নেই, তো পরীক্ষার সময়ের জন্য কম করে রাখলে আমাদের আর পরীক্ষার সময় ঝামেলা থাকে না। বেশি একটা রান্নাঘরে না থেকে ওদেরকে সময় দিতে পারি বা ওদের যেটা দরকার হবে ঝটফট করে দিতে পারবো। সেরকমই আজকে আমি কিছু আমার প্রস্তুতি নিয়েছি। সেটা আমি যেটা করেছি আমি আমার মতো করে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে ভেবেছি আসলে শেয়ার করব না, আবার ভাবলাম যে হয়তো একজন বোনেরও হলেও উপকারে আসতে পারে এই বিষয়গুলি। তো সেটা আমি যেহেতু আমার ২টা ছেলেরই পরীক্ষা, মেজর জনের হচ্ছে মেট্রিক পরীক্ষা, ছোটো জনের 6 থেকে 7 উঠবে বার্ষিক পরীক্ষা। তো এরকম প্রত্যেকটা গড়েই আসলে পরীক্ষা। পরীক্ষা ছাড়াও আমরা এই কাজগুলি যদি আগে থেকে করে রাখি, একটু এগিয়ে রাখি, তাহলে যারা চাকরিজীবী তাদের জন্য সুবিধা, যাদের সকালে আসলে স্কুলে যেতে হয়, ব্যস্ততা বেশি, আবার আমরা অনেক সময় দেখা গেছে শরীর খারাপ থাকে, উঠতে পারি না। তো এই কাজগুলি একটু করে রাখলে, এগিয়ে রাখলে কিন্তু আর যত শরীর খারাপ থাকুক আর যত ব্যস্ততা থাকুক অনেক ঝটফট হয়ে যায় আর কি। তো আমি এখানে প্রথমে দেখাচ্ছি হচ্ছে আমি পরোটা বানাচ্ছি। পরোটার অনেকগুলো বানাবো, সেইগুলো থেকে আজকের জন্য যতটুকু দরকার সেটুকু ভেজে আর বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিবে। এরকম করে আমি 2-3 দিন আগে থেকে প্রস্তুতিটা নিচ্ছি। এরকম করে আমি অনেকগুলো বানিয়ে একবারে ডিপ ফ্রিজে একটা স্টক করব আর কি, করে ফেলছি। আজকে লাস্টটা ডেট। তো এই কাজগুলি আমি আরও 2 দিন আগে করেছি, যেহেতু গত 2-3 দিন আমি কোনো ব্লগ দিইনি, সে কারণে শেয়ার করতে পারিনি। তো পরোটাটা আমি হালকা কুসুম গরম পানিতে একটু লবণ, পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচের মতো তেল দিয়ে আটাটা করে নিয়েছি। করে এখন এই যে এরকম করে আমি বেলে কাগজ দিয়ে মানে ফলি দিয়ে বানিয়ে রেখে দিচ্ছি। পরোটা বানানোর পাশাপাশি আমি ঢেঁড়স ভাজি করব, সে কারণে সরষের তেলে ঢেঁড়সটা ভেজে নিচ্ছি। ডিম তো থাকছেই, ওরা পরোটা, ডিম আর ঢেঁড়স খাবে। তো সেই হিসেবে ঢেঁড়স ভাজা আর কি, কোনো আলু দিচ্ছি না। সবজি একটা না হলে সকালের নাস্তায় আসলে ভালোই লাগে না। তো সেই হিসাবে আর কি। তো আজকের ভিডিওটি ফুল দেখার জন্য আমি অনুরোধ করব, যারা কাজে একটু স্লো, মানে কাজ করতে বাচ্চা-কাচ্চা আছে, ছোট বাচ্চা থাকলে অনেক সময় কাজ সবসময় হয় না। একদিন একটু কষ্ট করে এই কাজগুলো করে নিলে কিন্তু 15-20 দিন আপনারা নিশ্চিন্তে খুব ঝটফট কাজগুলি করতে পারবেন আর কি। তো সেজন্য বলবো একদম লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে আমি এগুলো আজকে বানিয়ে রেখেছি, তো ডিপ ফ্রিজে আরও আছে, সেগুলি সহ এগুলি এখন রেখে দিব ডিপ ফ্রিজে। যখন পরীক্ষার সময় আসলে ওরা সকাল বিকেল কখন কি খেতে চায় বলা যায় না, তখন হয়তো আমাদের শরীর খারাপ থাকতে পারে বা আমাদেরও সমস্যা থাকতে পারে। তো যেন ঝটপট আমরা করে দিতে পারি, সেই হিসাবে আর কি এই প্রস্তুতিগুলো। তো পরোটাগুলো ডিপ ফ্রিজে রেখে আমি দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছি। এটা হচ্ছে আলু ভেজে নিয়েছি প্রথমে, তারপরে পাতাকপি দিয়ে দিচ্ছি। একটা পাতাকপির অর্ধেক এখানে কুচি করে নিয়েছি। আজকে দুপুরের জন্য পাতাকপি ভাজি, তারপর চাল কুমড়া রান্না করব, আর হচ্ছে গরুর মাংস রান্না করব। তো দুপুরের রান্নাটা শেষ করে আমি যে প্রস্তুতিটা নিয়েছি সেটা দেখাবো আর কি। সেটা আমি রান্না-বান্না শেষ করে বাড়তি কাজটা করে নিচ্ছি। ভাজাটা বসিয়ে দিয়ে আমি যে গোস্তটা ভিজিয়েছি গরুর, সেখানে আসলে মিক্স গোস্ত ছিল, মানে কলিজা, মাথার মাংস, তারপরে এই যে জিহ্বার কিছু অংশ। তো সেগুলি এইগুলি মানে গোস্তগুলো কুটতে গিয়ে দেখি জিহ্বার অংশগুলি, তো এগুলি একটু টেলে উপরের যে পলপটা সেটা ছেঁচে মানে বটি দিয়ে ছেঁচে ফেলে তারপরে এইভাবে কুটে মানে ছোটো ছোটো করে কুটে নেব আর কি। তো এইভাবে ছেঁচে আবার দেখতেছি যেটা উঠতেছে না, আবারও সেভাবে টেলে নিচ্ছি। এদিক দিয়ে পাতাকপি ভাজাটা হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। এখন নতুন যে সবজিগুলি আসতেছে এগুলি রান্না করলে, ভাজি করলে আসলে অনেক ভালো লাগে খেতে। এখন গরুর গোস্তটা বসিয়ে দিব, সে কারণে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল প্রায় হাফ কাপের মতো দিয়ে পেঁয়াজগুলো আগে ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি তেজপাতা
সরি, দারচিনি আর তেজপাতা এলাচ দিইনি, কারণ আমি পরে গরম মশলা পাউডার দিব, সেই কারণে দিয়ে দিয়েছি 2.5 চা চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ। আসলে গরুর মাংস রান্না তো সবাই পারি, যারা রান্না পারে না তারাও কিন্তু গরুর মাংস রান্না করতে পারে। তো এখানে আমি মিক্স মাংসের মশলা দিয়ে দিয়েছি প্রায় 3 চামচের মতো আর কি। হলুদ মরিচ লবণ সেটা তো পরিমাণ মতো দিয়েছি। এখন গোশতগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। আমার যে মাংসের মশলাটা সেটাতে সব ধরনের মশলা একসাথ করে আমি পাউডার করে নিয়েছি, সেই কারণে আর অন্য মশলা আমি ইউজ করছি না। এদিক দিয়ে ঢাকনা দিয়ে অনেকক্ষণ রাখার পরে এই যে পানি বেরিয়ে কষানোর মতো হয়েছে। অনেকক্ষণ কিন্তু আমি এভাবে কষিয়ে নিয়েছিলাম আর কি। এখন আমি যে আমার গরম মশলা পাউডার করে রেখেছিলাম সেটা দিয়েছি। 2টা আলুকে ছোট ছোট করে কেটে ওইভাবে দিয়ে এখন আবার পানি দিয়ে কষিয়ে নেব। এইভাবে করে আমি প্রায় 1 ঘন্টা 1 ঘন্টার মতো এই গোশতগুলো রান্না করব একদম মিডিয়াম আগুনে। এই যে মোটামুটি হয়ে আসতেছে, আর একটু পরেও হয়ে যাবে, আর একটু ঘন ঝোল হলে আর কি। আমি আজকে প্রেশার কুকারে রান্না করিনি, পাতিলে রান্না করছি। প্রেশার কুকারে রান্না করলে খুব অল্প সময় হয়ে যেত আর কি। এই যে রান্নাটা হয়েছে এভাবে, এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এখন আমি দেখাবো পরীক্ষা আসার আগে আমাদের কাজের পূর্ব প্রস্তুতি। আদা পেস্ট করা সেটা করে নিয়েছি, তারপর রসুন পেস্ট করা দরকার সেটাও করে নিচ্ছি, কারণ এই জিনিসগুলো তখন না থাকলে রান্না করতে দেরি হয়ে যাবে, তখন স্কুলে পরীক্ষায় নিতে আসতে আমাদের দেরি হয়ে যাবে, ওদেরকে টেক কেয়ার করতে দেরি হয়ে যাবে, মানে একটু সমস্যা হয়ে যাবে, সেই কারণে এই কাজগুলি করে নিচ্ছি। রসুনগুলোকে প্রথমে চিলে একটু কুচি করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি কাঁচের জারে রেখে দিচ্ছি। এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিলে 15-20 দিন কিছুই হবে না। আর প্রস্তুতি হিসাবে ওদের জন্য আসলে একটু চিকেন ম্যারিনেট করে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে। এইভাবে ঢাকনা দিয়ে রেখে দিলে 3-4 দিন অনায়াসে থাকবে, অসুবিধা হবে না। 3-4 দিন কেন 5 দিন পর্যন্তও থাকবে। আমি নর্মাল ফ্রিজের আমার উপরের শেলফটাতে রাখবো, ওইটা মিনি ডিপ ফ্রিজের মতোই। এখানে দিয়েছি লবণ, মরিচ, হলুদ আর জিরা ধনিয়া পাউডার। ভালো করে মিক্স করে এটা ঢাকনা দিয়ে রেখে দিব। ওদের যখন মন চাইবে পরীক্ষার সময়, আসলে আমরা যখন বাচ্চাদের পরীক্ষা আসে একটু বাড়তি খাবার খাওয়াতে ইচ্ছে করে, ভালো কিছু খাওয়াতে ইচ্ছে করে, ওদেরও খেতে ইচ্ছে করে, কারণ ওরা পরীক্ষা দিচ্ছে, ওদের ভালো একটু খাবার খাওয়াতে আমাদেরও ভালো লাগে। সেই হিসাবে ভালো কিছু করে খাওয়ানো সব মায়েরাই আমরা চেষ্টা করি খাওয়াতে। তো সেটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি মুরগির গোশতগুলো। আরও কিছু করেছি, সেটা আর আজকের ভিডিওতে দেখাচ্ছি না। তো আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি অনেকগুলোই। এই প্রস্তুতিটা আমার প্রায় 20-25 দিনের মতোই যাবে। তো পেঁয়াজটা কুচি করে ভালো করে কেটে নিচ্ছি। আর আপনাদের কাছে চপার থাকলে চপারও করে কুচি করে নিতে পারেন, অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কুচি করে নিচ্ছি কারণ আমি বিভিন্ন সবজি বিভিন্ন তরকারিতে ইউজ করব, সেই কারণে। ব্লেন্ড করা যাদের পছন্দ তারা ব্লেন্ড করতে পারেন, বা অথবা চপারে চপ করে নিতে পারেন। আমি অনেকগুলো প্রায় 1 কেজির থেকে একটু কম হবে টমেটো কুচি করে নিচ্ছি। আর পেঁয়াজও আমি 1 কেজি কুচি করে নিয়েছি। যেহেতু দেশি পেঁয়াজ 1 কেজি কুচি করলে কিন্তু বেশি হয় না, চামড়াতে অনেক চলে যায়, তো সেই হিসাবে যতটুকু হয়েছে আমি আজকে সেইটুকু করে নিচ্ছি। টমেটোগুলোকে এভাবে চিকন চিকন করে আমি চিকন মোটা যেভাবে পেরেছি এভাবে কেটে নিয়েছি, যার যেভাবে সুবিধা হয় আর কি। এখানে কাঁচামরিচ প্রায় অনেকগুলো আর কি, তো আমি একবারে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চপ করে নিতে পারেন, অথবা এমনি মাঝখানে মানে ফালি করে ওইভাবেও কেটে নিতে পারেন, যার যার রুচি অনুসারে। তো আমি সবগুলোকে এভাবে ধরে কেটে নিচ্ছি, তাহলে সময়টা অনেক বেঁচে যায়। একটা একটা করে কাটতে গেলে অনেক সময় লাগে। আমি রান্নার জন্য এভাবে একসাথে ধরে এভাবে কুচি করে নিই, খুব জটপট হয়ে যায় আমার কাজগুলি।
তো দেখতে পাচ্ছেন খুব কম সময়ে অনেকগুলো কাঁচামরিচ কুটা হয়েছে। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কুটা আমার কমপ্লিট। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। একটা বড় পাতিলে আমি সরিষার তেল এবং সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দুইটা মিলে 1 কাপের মতোই হবে। 1 কাপের থেকে হয়তো একটু বেশিও হতে পারে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তেলটা একটু গরম হয়েছে, তারপরে পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নিব, একটু নরম হওয়া পর্যন্ত আর কি, 3-4 মিনিটের মতো। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ভালো করে নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব মশলাগুলি। এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ হলুদ। তো হলুদটা আমি একটু রেখে দিচ্ছি, মনে হচ্ছে একটু বেশি হবে, এই কারণে। এটার পরিমাণটা আসলে একটু বেশি কম হলেও সমস্যা নেই, বেশি হলে বেশি কড়া হয়ে যাবে, তবে পরিমাণটা একটু কম হলেও সমস্যা নেই, পরে আপনার তরকারিতে দিতে পারবেন। এখানে 1/4 কাপ করে আমি দিয়েছি জিরা পাউডার এবং ধনিয়া পাউডার, দুইটাই সেম মাপে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা 1/4 কাপ পুরোটাই দিয়েছি। ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব। মোটামুটি কিছুটা সফট হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু পানি। 1 কাপের মতো পানি দিয়ে দিব, যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়। আর এই মশলাগুলি আমরা যদি এখন কষিয়ে ভালো করে মানে একদম সফট করে নিই, তাহলে আর আমাদের পরবর্তীতে আর কষ্ট হবে না, সময়ও লস হবে না। ঢাকনা দিয়ে দিচ্ছি এগুলো ভাজা পর্যন্ত। তো এদিক দিয়ে আমি ভুলে গিয়েছিলাম আদা রসুন দেওয়ার কথা। তো আদা দিয়েছি অল্প একটু, আর 1/4 কাপ রসুন দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে সব সবজিতে আদা ইউজ করি না আমি, তো যতটুকু দিয়েছি এটুকু যে কোনো সবজির জন্যই পারফেক্ট হবে, সেই কারণে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সফট হয়ে যাচ্ছে মশলাগুলি। এদিক দিয়ে আমি এই মশলা দিয়ে শালকুমড়া রান্না দেখাবো, তো সেই কারণে আমি শিং মাছ একটু ভেজে নিচ্ছি হালকা উল্টিয়ে পাল্টিয়ে আর কি। এই যে মশলাগুলি হয়ে এসেছে, আর একটু পরে আসলে নামিয়ে নিব। এখন একটু হালকা নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রায় আধা ঘন্টার মতো লেগেছে এই মশলাটা হতে আর কি। মাছগুলিকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি, নিয়ে আমি সবজিটা বসাবো। একটা বাটিতে উঠিয়ে নিই। আজকের ব্লগটি যদি একটুখানি হলেও আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে ব্লগটি শেয়ার করতে ভুলবেন না। আর যারা লাইকটি দেননি, প্লিজ একটু লাইকটি দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান। এই একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে সামনে এনে দিবে সবার। পাতিলটা বসিয়ে আবারও মশলাগুলি দেখে নিচ্ছি, আর বেশি জাল দিব না, হয়ে গিয়েছে যে সফট। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। এখান থেকে আমি 1/4 কাপের মতোই, একটু কম হবে, নিয়ে নিচ্ছি, যে অর্ধেক পরিমাপে আর কি, নিয়ে আমি পাতিলে দিয়ে দিচ্ছি। আর কিছুই দিব না, কারণ হচ্ছে এখানে আমি তেল মশলা সবই দিয়েছি। আর মশলাটা যেহেতু একবারে কষানো, এখানে আর কিছুই করার প্রয়োজন নেই। তো আমি শালকুমড়াগুলোকে এভাবে কেটে এখন মশলার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর কি, হালকা 2 মিনিটের জন্য। একটু ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিট, একটু এগুলো সফট হোক। 2 মিনিট পরে এখন আমি যে মাছগুলো ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে এগুলো রান্না করে নেব। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে, আর কিছুই দরকার হয়নি। আমি চেক করে নিয়েছি, লবণটাও ঠিক ছিল, একদম পারফেক্ট। তো মশলাগুলো একটু ঠান্ডা হওয়ার পরে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই বাটিতে ঢাকনা দিয়ে রেখে দিব
প্রায় 20-25 দিন এইভাবে নর্মাল ফ্রিজে রাখা যাবে, কোনো অসুবিধা নাই। আর আপনারা চাইলে আইস কিউবের ডিপ ফ্রিজও রেখে দিতে পারেন, তাহলে ডিপ ফ্রিজ থেকে মানে আইস কিউবগুলো এনে জাস্ট পাতিলে দিয়ে দিলেও হবে। তো আমি যেহেতু এগুলো 15-20 দিন অসুবিধা হবে না, আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আমি এনে জাস্ট যতটুকু যে তরকারিতে লাগবে সেইটুকু দিয়ে দিব, কোনো আর ঝামেলা থাকবে না। এই যে আমি চাল কুমড়াটা দেখিয়ে দিচ্ছি, হয়ে গিয়েছে, খুব সুন্দর, খুব টেস্ট হয়েছে। এভাবে রান্না করে নিয়েছি ধনিয়া পাতা দিয়ে, এখন নামিয়ে নিচ্ছি। পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে আমি আমার যে আইডিয়াগুলো শেয়ার করেছি সেইগুলি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনারা উপকার পেয়েছেন কিনা আসলে আমি জানি না, তারপরে আমি চেষ্টা করেছি আমি যেটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করার। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর কি। তো দুপুরের খাবার রেডি, যেহেতু আমরা দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। ভুল হলে মাফ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।